দিন এটা আমরা করছিলাম যে আমি তোমাদেরকে সিলেবাস সম্পর্কে বলছিলাম এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে যেটা একটু সমস্যা তোমরা বলেছিলে মাত্রা সেটা বুঝিয়েছি। স্থিতিগতি চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, তো কেউ মনে করাওনি, সেই কারণে আগের দিনের ক্লাসের রেকর্ডিং নেই। তো আজকের ক্লাসের আছে, আজকের ক্লাসে থাকবে, তো আগের দিনের নেই। তো যারা ক্লাস করোনি তাদের জন্য আমি পিডিএফ অলরেডি সাবমিট দিয়ে দিয়েছি তোমাদের। আর যারা করেছো তাদের ক্ষেত্রে সুবিধা, না করলে ওটা অসুবিধা, কিছু করার নেই। তো যাই হোক, আমরা আগের দিন পড়ছিলাম স্থিতিগতি নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটা, যেখানে আমরা স্থিতিগতি সম্পর্কে পড়ছিলাম। নিউটনের ল আমরা পড়িনি, এটা আমরা আজকে আলোচনা করবো। এখানে আমরা স্থিতিগতির সম্পর্কে পড়ছিলাম চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি আগের দিন। তারপরে স্থিতিগতির যে সমীকরণ, যেখান থেকে আমাদের অঙ্ক আছে, ম্যাথমেটিক্স আছে, সেগুলো আমরা আলোচনা করেছি। ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। এই ফর্মুলা দিয়ে অঙ্ক কিভাবে হয় আমরা দেখেছি। তারপরে আমরা আলোচনা করেছি যে কৌণিক গতি বা রোটেশনাল মুভমেন্ট সম্পর্কে, যেখানে আমরা কৌণিক সরণ, যেটাকে অ্যাঙ্গুলার মুভমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলে পড়েছি। রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক পড়েছি, মাত্রা পড়েছি, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ সম্পর্কে পড়েছি। তারপর আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে বলের ভ্রামক আর টর্ক সম্পর্কে আমরা আলোচনা করেছি। আচ্ছা, আগের দিন যা পড়েছি কারো কোনো সমস্যা বা কোনো কোশ্চেন রয়েছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। স্যার আগের দিন এটা পড়েছিলাম, তারপরে দেখেছি কিন্তু ঠিকঠাক এটা বুঝতে পারিনি, এরকম কিছু ব্যাপার আছে কারণ? স্যার টর্কটা একবার বলুন না। টর্ক টর্ক বলেছিলাম যে কোনো বস্তুর উপরে তুমি যদি বল প্রয়োগ করো, কোনো বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে কি হবে? আমি মনে করলাম এই যে এখানে ডটটা, এখানে কোনো একটা বস্তু রয়েছে এবং এটা ঘূর্ণাক্ষ, মানে এই জিনিসটা ঘুরবে। এর উপর আমরা যদি বল প্রয়োগ করি তাহলে কি হবে? এই যে আমাদের ঘূর্ণাক্ষ, সেও কি করবে? বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করবে। তুমি এদিকে বল প্রয়োগ করলে, ঘূর্ণাক্ষ তার বিপরীত দিকে বল প্রয়োগ করবে। ফলে কি হলো? দুজনের যে মিলিত পয়েন্ট, মানে যেই পয়েন্টে তারা ইন্টারসেক্ট করছে বা যেই পয়েন্টে তারা মিলিত হচ্ছে, সেই জায়গাটা যুগ্ম বলের সৃষ্টি হবে, অর্থাৎ দ্বন্দ্বর সৃষ্টি হবে। এই যে যুগ্ম বল, এই দ্বন্দ্বের ফলে কি হবে? এই ঘূর্ণাক্ষটা ঘুরতে শুরু করবে। এই জিনিসটাকে আমরা বলি টর্ক। অর্থাৎ টর্ক অন্য কিছু নয়, টর্ক হচ্ছে কোনো বস্তুর ঘূর্ণন প্রবণতা। এবার ক্লিয়ার হলো? মানে টর্ক হতে গেলে আমাদের বল প্রয়োগ করতে হবে, বিপরীতমুখী বল তার জন্য তৈরি হতে হবে এবং তার ফলে যেন ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়। টর্ক তিনটে জিনিস যেন স্যাটিসফাই হয়। যদি প্রথম কাজ হয়, বল প্রয়োগের ফলে আমাদের ঘূর্ণন প্রবণতা হয়, তখন সেটাকে আমরা বলের ভ্রামক বা মুভমেন্ট অফ ফোর্স বলবো। যদি বল প্রয়োগের ফলে যদি বিপরীত বল সৃষ্টি হয়, সেটাকে আমরা যুগ্ম বল বলবো। আর যদি এই যুগ্ম বলের ফলে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়, তখন তাকে আমরা টর্ক বলবো। ক্লিয়ার হয়েছে আশা করি? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা চলো এবার তাহলে আমরা তারপরের গল্প আমরা শুরু করি। আচ্ছা, প্রথমেই আমরা আজকে যেটা দিয়ে শুরু করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? কারণ সেটার জন্য আমরা বর্তমানে এক্সিস্ট করছি বা আমরা মানে পৃথিবীতে থাকতে পারছি। সেটা কি? পৃথিবীর ওপরে কাজ করা দুটো বল। দু ধরনের বল আমাদের হয়ে থাকে, আমরা লক্ষ্য করতে পারি। কোনো জিনিস যখন ঘোরে, সেটা হচ্ছে একটা হচ্ছে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র মানে টুয়ার্ড সেন্টার, মানে কেন্দ্রের দিকে। অভিকেন্দ্র বল ইংলিশে আমরা কি বলবো? সেন্ট্রিপেটাল, CENTRIPETAL, সেন্ট্রিপেটাল ফোর্স। খুব ভালো করে ইংলিশটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় কোশ্চেনের মধ্যে বাংলাতেই লিখে দেবে যে সেন্ট্রিপেটাল ফোর্স, বাংলায় তুলে দিল, বলতে কি বোঝো? ওকে। আরেক ধরনের বল আমরা দেখবো, সেটা হচ্ছে কি অপকেন্দ্র বল, মানে কেন্দ্র থেকে যেটা দূরের দিকে যাবে, অপকেন্দ্র বল। তাহলে সেন্ট্রিপেটাল হলো, এটা হবে কি? সেন্ট্রিফিউগাল, CENTRIFUGAL, সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে দু ধরনের বল আমরা দেখবো, একটা হচ্ছে অভিকেন্দ্র বল আর এটা হচ্ছে অপকেন্দ্র বল। অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল। আচ্ছা, তোমাদের একটু পড়তে বলেছিলাম, তোমরা পড়েছো না একদম কিছু পড়োনি? হ্যাঁ স্যার, কিছুটা দেখেছি। কিছুটা দেখেছো, ভেরি গুড। ব্যাস ব্যাস, ওই একটু পড়লেই হবে, ও বেশি মানে পড়তে হবে না, একটু পড়লেই হবে। যেন ব্যাপার জিনিসগুলো যেন শুনো, মানে মাথায় যেন শুনেছো, এরকম ব্যাপার। আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই।
দেখো, প্রথমে আলোচনা করি অভিকেন্দ্র বলটা কি। দেখো, আমরা মনে করি কোন একটা বস্তু রয়েছে, সেই বস্তুটা কি হচ্ছে, এরকম বৃত্তাকার পথে আবর্তন করছে। যেটা বুঝতে পারবে না বলবে, এটা কোনো একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করছে, ভালো কথা। সেই বস্তুটা মনে করি এই জায়গা থেকে এইভাবে এইভাবে আবর্তন করছে, ভালো কথা, সুন্দরভাবে ঘুরছে, কোনো অসুবিধা নেই। এবার যখন কোনো একটা বস্তু বৃত্ত মানে বৃত্তাকার পথে কোনো একটা পয়েন্ট কেন্দ্র আছে, ঘুরছে, তখন কি হবে, সেই বৃত্তের মানে সেই যে মানে বস্তুটা কি হবে, লম্বভাবে মানে এর কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, আর এই বেগের সঙ্গে লম্বভাবে একটা বল কাজ করবে। মানে একটা বল কেন্দ্রের দিকে কাজ করবে, আরেকটা বল এর লম্ব বরাবর মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণে কাজ করবে। এই পয়েন্টটা হলে কি হবে, কেন্দ্রের দিকে একটা বল হবে, আর একটা 90 ডিগ্রি এইভাবে কাজ হবে। যেই পয়েন্টেই থাকুক, একটা কেন্দ্রের দিকে হবে, আরেকটা 90 ডিগ্রি হিসাবে চলবে। তাহলে এইভাবে প্রত্যেকটা বিন্দুতে তার উপরে এরকম কিন্তু দুটো বল কাজ করবে। একটা কি হবে, তার বেগ যেদিকে আছে তার সঙ্গে লম্বভাবে, আরেকটা তার কেন্দ্রের অভিমুখে কাজ করবে। তাহলে এই যে বলটা কাজ করছে, কি হচ্ছে, এর উপরে কাজ করছে, মানে একটা বল কেন্দ্রের দিকে, আরেকটা বল মানে আমরা যদি ডেফিনেশন বলি, যে বলের ফলে কোনো বস্তু বৃত্তাকার পথে আবর্তন করার সময় বস্তুটির বেগের সাথে লম্বভাবে আর ওই বৃত্তাকার পথের কেন্দ্রবিন্দুর অভিমুখে ক্রিয়া করে, তাকে অভিকেন্দ্র বল বলে। আমাদের বাবু ডেফিনেশন জানার কোনো প্রয়োজন নেই, মনে রাখবো অভিকেন্দ্র বল মানে হচ্ছে টুয়ার্ডস সেন্টার, মানে সোজা কথা এখানে আমরা মনে রাখবো কেন্দ্রের দিকে। যেই বলটা কেন্দ্রের দিকে, মানে এই হিসাবে কোনো জিনিসকে যদি আমি ছেড়ে দিই, এটা কেন্দ্রে গিয়ে পড়বে। যেমন কোনো কিছু, যেমন মিক্সার গ্রাইন্ডারে যদি কোনো কিছু জিনিস দিয়ে দিই, এটা কি হবে, আস্তে 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 ভেতরে কেন্দ্রের দিকে যাবে। কিন্তু আমরা যদি কোনো একটা ছড়ি মানে কোনো একটা দড়িতে কোনো মানে পাথর বেঁধে ঘোরাতে থাকি, তখন ছেড়ে দিলে সেটা কি হবে, তোমার থেকে দূরে চলে যাবে। তাহলে মিক্সি গ্রাইন্ডারে মানে মিক্সচার মেশিনে যেটা হয় সেটা হয় অভিকেন্দ্র বল, আর কোনো কিছু ছড়িয়ে দিলে সেটা হয় অপকেন্দ্র বল। দুটো এরকম, একটা অভিকেন্দ্র বল টুয়ার্ড সেন্টার, অপকেন্দ্র বল মানে হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে। এইটুকু মাথায় রাখলেই হবে, এর বাইরে আর কিচ্ছু মাথায় রাখতে হবে। অর্থাৎ মনে রাখবে অভিকেন্দ্র বল হবে কেন্দ্রাভিমুখ, মানে কেন্দ্রের অভিমুখে। ঠিক আছে, এই কথাটাই মনে রাখতে হবে। বলবে স্যার এত খুব সহজ ব্যাপার, এত সহজ ব্যাপার নয়, কারণ তুমি যখন একসাথে পড়বে না, তখন দেখবে সব মাথা খারাপ হয়ে যাবে। কেন্দ্রাভিমুখ, আর এটা কি হবে, কেন্দ্রের বাইরে, কেন্দ্রের বাইরের অভিমুখ। ওকে, দেখো বোঝাতে পারলাম না পারলাম, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো বুঝতে তো? পেরেছি। হ্যাঁ তাহলে স্যার। এবার আমাকে একটা, আমি এখানে প্রশ্ন করবো। দেখো, এবার আমি একটা কথা বলি, এখানে মনে রাখবে। হুম তাহলে অভিকেন্দ্র বল তোমরা দেখলে যে এলো, যেটা কেন্দ্রের দিকে যাচ্ছে। তাহলে অভিকেন্দ্র বল যখন কেন্দ্রের দিকে যাচ্ছে, আরেকটা বল দেখো কি হচ্ছে, তার বিপরীতে কাজ করছে, মানে যেদিকে অভিকেন্দ্র বল তার অপোজিটে কাজ করছে। সেটাকে আমরা কি করব, মনে রাখবে আমরা দুটো ভুল কি করি, অভিকেন্দ্র কোন একটা বল তার বিপরীতেও একটা কাজ করবে, তাহলে অভিকেন্দ্র বলের বিপরীতমুখী যে বল কাজ করবে, বিপরীতমুখী। দেখো, আমরা পড়লাম নিউটনের মতো যে টর্কের ক্ষেত্রে আমরা কি পড়লাম, একটা বল কাজ করলে তার বিপরীতমুখী আরেকটা বল কাজ করবে। তাহলে অভিকেন্দ্র বলের বিপরীতমুখী যে কাজ বলটা কাজ করবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অপকেন্দ্র প্রতিক্রিয়া। মাথায় রাখবে, অভিকেন্দ্র বলের অপোজিটে যেটা হবে সেটা হবে অপকেন্দ্র প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া মানে রিয়াকশন, ফোর্স কার্য করব তার রিয়াকশন হবে। সেরকম অপকেন্দ্র বলের অপোজিটে বিপরীতে যে বল কাজ করবে, সেটাকে আমরা কি বলবো, বলো কি বলবো, অভিকেন্দ্র প্রতিক্রিয়া। অভিকেন্দ্র অভিকেন্দ্রাভিমুখী। অভিকেন্দ্র অভিকেন্দ্র প্রতিক্রিয়া বলবো, কিন্তু না, অপকেন্দ্র বলের বিপরীতে যে বল কাজ করবে বা এইভাবে কোন রকমের বল কাজ করে না। কেন কাজ করে, কিন্তু অপকেন্দ্র বলের মধ্যে যে মানে অপকেন্দ্র বলের অপোজিটে এই ধরনের কোনো বল যে এক্সিস্ট করে, সেটা আমরা বলতে পারব। কেন, কারণ এর এক্সিস্টেন্স নেই। এই জন্য অপকেন্দ্র বলের যে প্রতিক্রিয়া বা অপকেন্দ্র বলকে বলা হয় কি, এটা হচ্ছে অলিক অলিক বল। বল।
মাথাটা বুঝতে পারলে? এইটা হচ্ছে কথা। অলিক বল মানে যেটা লুকিয়ে আছে, সিউডো। আমরা যদি ইংলিশে বলি সেটা হচ্ছে সিউডো ফোর্স। সিউডো মানে কি? যেটা লুকিয়ে আছে, সিউডো ফোর্স। এই জন্য অপকেন্দ্র বলকে বলা হয় অলিক বল। কেন বলা হয়? কারণ অপকেন্দ্র বলের ক্ষেত্রে আমরা যখন পর্যবেক্ষককে মানে দেখছে, বাইরে থেকে যে দেখছে, তার ক্ষেত্রে মনে হবে যে একই বলের উপরে কাজ হচ্ছে, মানে একই বস্তুর উপরে এটা কাজ করছে। সেই কারণে অপকেন্দ্র বলকে আমরা বলি অলিক বল। কিন্তু অভিকেন্দ্র বলের অপোজিটে যে বল কাজ করে সেটাকে আমরা বলি অপকেন্দ্র প্রতিক্রিয়া। বুঝতে পারলাম না? কারণ অভিকেন্দ্র বল এক্সিস্ট করছে, কিন্তু অপকেন্দ্র বল কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না। সেই কারণে অপকেন্দ্র বলকে বলা হয় অলিক বল। ওকে, এবার আমি একটা প্রশ্ন করি, ঠিক আছে? এটা প্রশ্ন করি, দেখবে এটা ছোটবেলায় প্রশ্ন আসে, বা তোমরা ছোটবেলায় পড়ে দেখবে যে কোনো রাস্তা যদি এরকম ডিভাইডার বা কোনো বাঁক থাকে, তুমি এরকম যাচ্ছ রাস্তা, এরকম যেতে যেতে এরকম বাঁক হয়েছে, তাহলে দেখবে যেদিকটা বাঁক থাকে সেদিকটাকে একটু উঁচু করা হয়, তাই না? একটু উঁচু করা হয়। আর আর এদিকটা একটু নিচু করা হয়, মানে যেদিকটা কম থাকে সেদিকটা একটু নিচু করা হয়। তাহলে এটা কেন করা হয়? কেন করা হয় বলতে পারবে? অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য, আবার হচ্ছে সাইকেল বা বাইকের যে আরোহী যাচ্ছে তারকে হচ্ছে হুম। মাঘ ঘোরার সময়ে মানে হেলে যায়, ওই জন্য হয়তো। কারণ সাইকেল, দেখো সাইকেল আরোহী যখন এরকম স্পিডে যাচ্ছে তখন তার উপরে কি হচ্ছে, অপকেন্দ্র বল কাজ করছে, ঠিক আছে? ফলে সে যদি এই স্পিডে ঘুরতে যায় তাহলে কি হবে, এই স্পিডের জন্য সেখান রাস্তা থেকে বেরিয়ে যেতে পারে। সেই কারণে একটু উঁচু করে দেওয়া হয়, যাতে এই উঁচু জায়গাটা থেকে অভিকেন্দ্র বলের যোগান দেয়। অর্থাৎ অভিকেন্দ্র বলের যে যোগান দেওয়া, সেই কারণের জন্য রাস্তাটাকে উঁচু করা হয়। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে কেন রাস্তার যে বাঁক রয়েছে সেখানটা উঁচু করা হয়, পরিষ্কারভাবে একটা কথাই বলবে যে অভিকেন্দ্র বলের যোগান দেওয়ার জন্য। বোঝাতে পারছি কথাটা? অপশন যেভাবে দেবে সেইভাবেই পড়বে। আমরা একদম ফিজিক্সের এমএসসি করতে বসিনি, আমরা পড়বো এমন ভাবে যেন আমরা অ্যান্সার করতে পারি। কারণ কোশ্চেন আমাদের এরকম প্রয়োগ ভিত্তিক কোশ্চেন আসবে, যে রাস্তার যে বাঁক হয় সেক্ষেত্রে যে বাঁকের দিকটাকে উঁচু করা হয় কেন, বা এই সাইডটা নিচু করা হয় কেন, দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাটাকে বাঁকের মুখে ঢালু করা হয় কেন, পরিষ্কার বলবে অভিকেন্দ্র বলের যোগান দেওয়ার জন্য। ব্যাস, এখানেই উত্তর হয়ে যাবে। বুঝতে পারলাম না? ক্লিয়ার হলো? হ্যাঁ। ওকে, চলো তাহলে আমরা এরপরে নেক্সট জিনিস আমরা আলোচনা করব। এরপরে আমাদের কি আছে, এবার দেখো এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে কোনো যদি একটা বৃত্তাকার পথে দেখবে সেই মরণ কুয়া হয়, মরণ কুয়া মানে সে দেখবে সেই যে এরকম করে ঘুরতে থাকে, একটা এর ভিতরে ঘুরতে থাকে, দেখবে এরকম করে সেই গোল এরকম থাকে, এদিক থেকে ঘুরে এরকম এরকম ঘুরতে থাকে। এবার প্রশ্নটা হচ্ছে যে এই পথে ঘোরার জন্য, এই একটা উলম্ব বৃত্তাকার পথ, এখানে ঘোরার জন্য ন্যূনতম কত বেগ দরকার তাহলে তুমি ঘুরতে পারবে, ঠিক আছে? সেই বেগটাকে বলা হয় কি? সেই বেগটাকে বলা হয় সন্ধিবেগ। মানে যতটা বেগ থাকলে তুমি কি করবে, যে উলম্ব বৃত্তাকার পথে তুমি ঘুরতে পারবে, ঠিক আছে? তুমি উলম্ব বৃত্তাকার পথে, উলম্ব বৃত্তাকার পথে তুমি ঘুরতে পারবে বা আবর্তন করতে পারবে, সেটাকে বলা হবে সন্ধিবেগ। ইংলিশে আমরা কি বলবো? এটাকে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি, বা এটাকে আমরা মানে এইভাবে বলতে পারি। এটা কি হয়, এটা আমাদের ফর্মুলা হয় যে কেউ বলতে পারবে সন্ধিবেগ সমান কি হয়? এটা হয় √অফ আর ইন্টু জি, ঠিক আছে? আর ইন্টু জি। আর মানে বুঝতে পারছি, আর মানে যেটা যতটা রয়েছে তার আর মানে হচ্ছে ব্যাসার্ধ, যে বৃত্তাকার পথ রয়েছে তার ব্যাসার্ধ। আর জি মানে অভিকর্ষজ ত্বরণ, সিম্পলি। ব্যাস, সেটা যদি আমরা বের করি তাহলে আমাদের যদি একটা 5 সেন্টি মানে 5 মিটারের বা 5 মিটার একটু বেশি হয়ে যাচ্ছে, 10 মানে আমরা যদি 2 মিটারের কোন একটা এরকম বৃত্তাকার হয় তাহলে স্পিড কত হবে বসিয়ে দেবে, সেখানকার গ্র্যাভিটি 10 যদি মনে করি, 2 × 10 = 20।
রুট ওভার অফ করে দেবে, ব্যাস সেই বেগে যদি আমাদের গাড়ি চালায় তাহলে আমরা ঘুরতে পারবো, কোনো সমস্যা নেই। বলো, ক্লিয়ার হলে বলবে। হয়েছে? বলো। স্যার সামনের দুটো পেজ একটু দেখিয়ে দেবেন স্ক্রিনশট মেরে। আচ্ছা, দেখো গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিয়েছি, চল আচ্ছা স্যার, পেয়েছো? পেয়েছো? হ্যাঁ, ওখানে দেখো, হ্যাঁ, ওটা ওখানে আছে। আগে আগে হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে হ্যাঁ, নিয়ে নেবো। আর আজকে যেটা হবে আমি এটাও পুরোটাই পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। হয়েছে প্রত্যেকে? হ্যাঁ স্যার। তাহলে একটা অঙ্ক আগের দিন যে বলেছিলাম সেটা কত বলছে, খুব সহজ একটা অঙ্ক, আগের দিনের ফর্মুলায় হবে। বলছে একটা গাড়ি 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে যাচ্ছে। ঠিক আছে, যদি লিখতে চাও লিখতে পারো, একটা গাড়ি 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। বলছে ব্রেক কষার 10 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেছে 80 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রশ্নটা বলছে কতক্ষণ পরে গাড়ি থামবে। বলো কি করে হবে, ভেবে করো। একটা গাড়ি 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, 10 সেকেন্ড পরে, ঠিক আছে, ব্রেক কষার 10 সেকেন্ড পরে তার বেগ হলো এটা, তাহলে ওই গাড়ি কতক্ষণ পরে, আরো কতক্ষণ পরে থেমে যাবে। খুব একটা সহজ অঙ্ক, কঠিন নয়, একটু ভেবে বলো কত হবে। বললাম একটা অঙ্ক দেবো, কঠিন নয়, তোমরা কঠিন কঠিন একদম ভাবার কোনো প্রয়োজন নেই, খুব সিম্পল একটা অঙ্ক। ঠিক আছে, বলো কি হবে। হয়নি? ফর্মুলা খেয়াল করোনি আগের দিনে? দেখো, তোমরা এখানে পুরো জিনিসটাকে একসাথে ক্যালকুলেট করার চেষ্টা করছো, সেই জন্য তোমাদের হয়নি। তাহলে এটা আমাদের কি, 100টা কি বলো, ইউ, তাই না? স্বপ্ন দিন। 10টা কত, টি। টি। 80টা কত, ভি। ভি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ভি কি ফর্মুলা লাগাবো? সেফটি। ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এফটি ব্যবহার করব। কেন? কারণ গাড়িটা কমবে। কমছে। তাহলে এখানে এফ কত বেরাচ্ছে বাবা, 80 ইজ ইকাল টু 100 মাইনাস 10f। তাহলে এখানে 10f সমান কত হচ্ছে, 20। এফ সমান হচ্ছে 2 দুই। মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা আমাদের মন্দন মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন বেরাচ্ছে। এবার বলছে কতক্ষণ পরে গাড়িটা থামবে। তাহলে এবার তুমি ভাবো, এটা আমাদের ইউ, তাই তো? এফ আমরা পেয়ে গেছি কত, 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 পেয়ে গেছি আমরা। ভি আমরা পেয়ে গেছি কত, 0। তাহলে টাইমটা বের করতে পারবে না কোশ্চেন, বুঝতে পারছো?
তাহলে আবার আমি সেই ফর্মুলা লিখবো ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এফটি, ইউ মাইনাস এফটি। তাহলে এখানে এবার ভি কত 0, ইউ কত 80, মাইনাস এফ কত 2, আর টি আমাদের বের করতে বলছে। তাহলে 2t ইজ ইকাল টু 80, টি ইজ ইকাল টু কত 40 সেকেন্ড। বুঝতে পারলে না পারলে না? Yes, sir. তাহলে কি খুব কঠিন ছিল? না, sir. কঠিন অঙ্ক নয়, কিন্তু কি বলতো বাবা তোমরা বুঝিয়ে দিলাম খুবই সহজ, আর ভাই হ্যাঁ, মনে হয় দেখো, কঠিন লাগছে। এবার দেখো সেটা তো দেখো সবকিছুর ক্ষেত্রে, কিন্তু কি বলতো দেখো তোমাদের একটু না মাথা খাটাতে হবে, কারণ এখানে প্রশ্নটা বোঝো। প্রশ্নটা বোঝা নিয়ে আমি যেটা বললাম সেটা নিয়ে তো কারো অসুবিধা হয়নি, যে কি বলেছে বুঝতে পারলাম না, সেরকম তো কোনো সমস্যা নেই। না। তাহলে 100 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি যাচ্ছিল, 10 সেকেন্ড চলার পরে তার বেগ হলো এত, তাই তো? 10 সেকেন্ড চলার পর তার মানে গাড়িটা কিসে যাচ্ছে? নেগেটিভ অ্যাক্সিলারেশনে যাচ্ছে, মন্দনে যাচ্ছে। তাহলে আমি বাবু এখান থেকে মন্দনটা বের করে নিতে পারবো। এফ বলছে কতক্ষণ পরে গাড়ি থামবে, তার মানে এই স্পিডে যদি গাড়ি যেতে থাকে কতক্ষণ পরে সে পুরো থেমে যাবে। তাহলে পুরো থেমে যাবে মানে তার স্পিড কত হবে? 0 হবে। 80 থেকে তার স্পিড কত হবে? 0 হবে। সেটা হতে 40 সেকেন্ড সময় লাগবে। কঠিন ছিল? খুব সহজ ছিল, তাই না? একটু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটালে অঙ্ক হয়ে যেত। বুঝে গেল? Yes, sir. এবার দেখো সহজ কিছু অঙ্ক আছে, এবার সহজ অঙ্ক দিয়ে তো লাভ নেই, আতিপাতি অঙ্ক। এবার হচ্ছে আর সেভাবে ভালো কোশ্চেন, এটা খুব ভালো একটা প্রশ্ন ছিল, আর সেই জন্য তোমাদের করিয়ে দিলাম। আচ্ছা চলো এবার আমরা ঢুকি আমাদের নিউটনের গতিসূত্র। ঠিক আছে, এবার আমাদের একদম নিউটন দাদা, কপি ক্যাট। চলো, কয়েকদিন পরে আর করবে কিনা সেটা সন্দেহ, যাই হোক ঠিক আছে। নিউটনের গতিসূত্র, নিউটনের ল অফ মোশন। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি? ছোটবেলায় পড়েছিলে, মুখস্থ করেছিলে, কি ছিল? কোনো বস্তুর উপর বাইরে থেকে কোনো বাইরে থেকে বল বল প্রয়োগ প্রযুক্ত না না করলে করলে স্থির 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 বস্তু বস্তু চিরকাল সর্বদা স্থির স্থির থাকবে, অবস্থায় থাকবে আর সচল বস্তু চলতেই থাকবে। সমগতিতে ছোটবেলায় পড়েছি চলতে যে থাকবে। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করলে সচল বস্তু চিরকাল সচল থাকবে, আর অচল বস্তু চিরকাল অচল থাকবে, আর সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা গতিশীল থাকবে। ঠিক আছে, মানে যে স্থির সে পুরো স্থির থাকবে, আর যে গতিশীল সে সবসময় গতিশীল অবস্থাতে একদম সরল রেখা বরাবরই যেতে থাকবে। সে সরল রেখা কেন নিউটন বলেছিল? কারণ নিউটন মনে করতো যে আলো সরল রেখায় চলে। এখন প্রমাণ হয়ে গেছে যে আলো না সরল রেখায় চলে না, আলোর হচ্ছে আলো বেঁকেও যায়। সে কারণে এখন নিউটনের গতিসূত্র এখন অনেকটাই ফেল্ড বলাটা ভুল, মানে আমাদের জন্য ঠিক, কিন্তু মহাকর্ষ বিজ্ঞানের ক্ষেত্রে সেটা ভুল হয়ে যায়। ফার্স্ট ল আমরা করেছি, ওকে, আর লেখার দরকার নেই, সবাই জানো। সেকেন্ড ল কি বলেছে বলো? দ্বিতীয় ল কি বলেছে? স্যার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। সমানুপাতিক হবে। কোনো বস্তুর প্রযুক্ত বল যদি ভরবেগের ক্রিয়া পরিবর্তনের হার বস্তুর উপর বস্তুটির প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, সমানুপাতিক। একদম ঠিক। হ্যাঁ, প্রযুক্ত এবং বল যেদিকে বল ক্রিয়া যেদিকে, ভেরি গুড, যেদিকে প্রযুক্ত ক্রিয়া বল করে যেদিকে ভরবেগের ক্রিয়া করে পরিবর্তন সেদিকেই হয়। ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়, একদম ঠিক, ভেরি গুড। আর সবচেয়ে ফেমাস থার্ড ল কি বলেছে? প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রত্যেকের সমান প্রতিক্রিয়া। বিপরীত প্রতিক্রিয়া। একদম, মানে তোমাকে ইট মারলে তুমি ঘুরে পাট খেলে মারবে, ঠিক আছে? তো গান্ধীজি এর উল্টা বলেছিল, তাই জন্য গান্ধীজিকে কেউ, যাই হোক একটা ব্যাপার সেটা তো ছেড়ে দাও। তো যাই হোক, এবার এখানে দেখ প্রত্যেকের নিউটনের গতিসূত্রের আমাদের যদি কোনো জায়গায় প্রশ্ন পড়ে, দেখো এখনকার প্রশ্ন কিন্তু আগের মতো একদম সিম্পল দিয়ে দেবে সেরকম নয়। আমাদের এরকম কোশ্চেন পড়তে পারে যে এই নিউটনের গতিসূত্র কোথায় প্রযোজ্য নয়। নিউটনের যে 3টা গতিসূত্র কোথায় প্রযোজ্য নয়, তখন তোমরা বলবে হায় বাবা এ তো পড়িনি, এরকম তো পড়িনি। নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয় যখন, প্রথমত মনে রাখবে, ঠিক আছে, কারণ এগুলো কি বলতো খুব কোশ্চেন, ভালো কোশ্চেন। প্রযোজ্য নয় তখনই যখন বস্তুর বেগ, কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি হবে। ঠিক আছে, আলোর বেগের কাছাকাছি হবে।
এটা অপশন দিয়ে করবে। কখন হবে না? যখন বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি হবে, তখন কিন্তু এই সূত্র প্রযোজ্য নয়। এটা আসল জায়গা। ঠিক আছে, এবার এবার আমি আসি আমাদের নিউটনের গতিসূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? দুটো জিনিস জানতে পারি। একটা কি বলো? জাড্ডের সংজ্ঞা। ধর্ম আর বলের সংজ্ঞা। একদম, একে আমরা জানতে পারি যে জাড্ডের ধর্ম, আর বি আমরা জানতে পারি কি বলের সংজ্ঞা। বলের পরিমাপ নয় কিন্তু, বলের সংজ্ঞা, ডেফিনেশন। কারণ বলেছে যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে, তাহলে বাইরে থেকে কি প্রয়োগ করতে হবে? বল। তাহলে সেটাই হচ্ছে বলের ডেফিনেশন। আর জাড্ডো কি বলেছে? ওই যে বলছে অচল বস্তু চিরকাল অচল থাকবে, মানে যে স্থির আছে অচল কেন থাকবে? কারণ তার মধ্যে জাড্ডো ধর্ম বর্তমান। তাহলে জাড্ডো ধর্ম নিউটনের স্থিতি অবস্থাকে মানে রিপ্রেজেন্ট করে, আর বল বস্তুর গতি ধর্মকে, মানে তার যে স্থিতি থেকে হ্যাঁ একদম, এটা থেকে আমরা বলবো জাড্ডো, আমরা সেখান থেকে অবশ্যই বলবো। অর্থাৎ আমি একটু ভেঙে বলছি, এই যে যেটা বললাম যে জাড্ডো ধর্ম বস্তুর স্থিতি অবস্থাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আর বলের সংজ্ঞা বস্তুর গতিশীল অবস্থাকে রিপ্রেজেন্ট করে, মানে কোনো স্থিতি অবস্থা থেকে যখন গতিশীল অবস্থায় আসবে, কিসের কারণে আসবে? বলের কারণে আসবে, ঠিক আছে। এবার আমাদের জাড্ডো দেখো দু ধরনের, একটা হচ্ছে স্থিতি জাড্ডো, একটা হচ্ছে গতি জাড্ডো, ঠিক আছে। স্থিতি জাড্ডো মানে কি? যে সে কখনো নড়বে না, আর গতি জাড্ডো মানে কি? সে তার অবস্থার কোনোদিন পরিবর্তন হবে না। দেখো এগুলো সে বাচ্চার গল্প, এগুলো বলে লাভ নেই। কার স্থিতিজাড্য বেশি হবে? যার ভর বেশি হবে। সেই তো আমরা পড়েছি, যার একটু মোটা সোটা লোক ঠেললে সরবে না, তাহলে ভর বেশি হলে তার স্থিতিজাড্যের পরিমাণ বেশি হবে, মানে পদার্থের ভর যত বেশি হবে তার জাড্য বেশি হবে, ঠিক আছে। আর হচ্ছে কি হবে? যার গতি বেশি হবে, মানে গতি যার বেশি হবে, গতি প্লাস হচ্ছে ভর যার বেশি হবে তার গতি জাড্য বেশি হবে, একদম সোজা কথা। তো এবার সেই এক্সাম্পল গুলো পড়েছো, কোনো একটা হচ্ছে গাড়ি যেতে যেতে, বাস হয়তো যেতে যেতে হঠাৎ যদি চলতে শুরু করে, তাহলে মানুষ পিছন দিকে হেলে যায়। কিসের জন্য হেলে যায়? কেন হেলে যায়? স্থিতিজাড্যের জন্য। স্থিতিজাড্যের জন্য কোনো বাস হঠাৎ চলতে শুরু করলে আমরা পিছন দিকে হেলে পড়ি। আর গতিজাড্যের জন্য কি হয়? কোনো বাস চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেল, তাহলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। সেটা আমাদের গতিজাড্যের কারণে হয়, ঠিক আছে। বা আমরা দেখেছি যে কম্বলের গায়ে যদি আমরা সেই লাঠি দিয়ে মারি, তাহলে কি হয়? ধুলোগুলো পড়তে থাকে। কেন? কারণ কম্বলের লাঠি দিয়ে মারলে কম্বল সরে গেল, ধুলো রয়ে গেল, দুম করে পড়ে গেল। মানে ব্যাপারটা সেই যে কার্টুন টার্টুনে দেখায় না, যে টম এন্ড জেরিতে, সে সরে গেল তারপরে সে পড়লো ধুম করে, ঠিক আছে। এবার গতি কার্টুন দেখবে মজা লাগবে, ঠিক আছে। যাই হোক, আর গতি জাড্যের ক্ষেত্রে কি? আমরা যখন লাফ দিয়ে আসি দূর থেকে, যখন লং জাম্প মারি বা হাই জাম্প মারি, লং জাম্প মারি, দূর থেকে দৌড়ে আসি, তাহলে দৌড়ে এসে ধাক্কা মারি। বা আমাদের যে ফাস্ট বোলার, তারা কি দূর থেকে দৌড়ে এসে বলটা ফেঁকে, সেজন্য বলের গতি বেশি। গতি জাড্য আবার হয়তো ফ্যান চলে, সুইচ বন্ধ করে দিলে ফ্যান আবার ঘুরতে শুরু করে, ঠিক আছে। বহু রকম এক্সাম্পল আছে, এগুলো তোমরা পড়েছো। এগুলো নিয়ে আর বেশি সময় নষ্ট করে লাভ নেই বা লিখে লাভ নেই, তোমরা এগুলো জানো। বলের সংজ্ঞা কি? ওই যে বললাম, বাইরে থেকে যদি প্রয়োগ করি তাহলে অচল বস্তুকে সচল করবে, আর সচল বস্তুকে অচল করতে পারবে বল। এবার বল আমাদের কি? বল আমাদের একটা ভেক্টর রাশি, ঠিক আছে। কারণ এর মান এবং অভিমুখ দুটোই আছে, সেই জন্য বল আমাদের ভেক্টর রাশি। এবার আমাদের যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই? কি পাই বলো? বলের ধারণা। বলের ধারণা তো পেয়ে গেছো বাবা। বলে ও সরি, বলের সংজ্ঞা। হ্যাঁ, বলের প্রথম বল হচ্ছে পরিমাপ একক। হ্যাঁ, বলের পরিমাপ এবং একক, অবশ্যই একক। পরিমাপ করতে পারলেই তার একক চলে আসবে। আর কি পাই বলো? ভরবেগের ধারণা। ভরবেগের ধারণা পাই, ভরবেগ। আর কি পাই? বল বলের কি ঘাত বলের ঘাত। বই দেখে বলছো নাকি? না স্যার, তাহলে তো ভালো বই করে দেখে বলোনি? বলতাম। ঠিক আছে, বলের ঘাত আমি কি জিনিসগুলো আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে আসি বলের পরিমাপ। দেখো বলের পরিমাপ আমরা পড়েছি, এই যে বল যেটা রয়েছে, সেই বলকে পরিমাপ আমাদের করতে হবে যে কতটা বল আছে। তো বলের পরিমাপ আমাদের সিম্পল। তো সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, আর এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন, ঠিক আছে। ডাইন নিউটন।
এবার বল আমরা কিভাবে, বলের একক কি হয়, ডাইন পার নিউটন, তাহলে এটা কিভাবে আমরা বের করব? মানে বল সমান কি? বল সমান ভর ইনটু বল ত্বরণ। সমান ভর ইন্টু ত্বরণ। ত্বরণ। আমরা আগের দিনই পড়েছি বল সমান ভর হ্যাঁ। ইন্টু ত্বরণ কোনো বস্তুর উপর করে। তাহলে ভর মানে কি এম, আর ত্বরণ মানে হচ্ছে আমাদের হচ্ছে Yes. এল এস টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, এম এস টি টু দি পাওয়ার -2। তাহলে এটা আমাদের হয়ে যায় বলের একক। তাহলে এটা হচ্ছে আমাদের নিউটন আর ডাইন। এবার এদের মধ্যে সম্পর্ক জানি, এক নিউটন সমান 10 টু দি পাওয়ার 7 ডাইন, তাই তো? 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 7 ডাইন, এটা আমরা জানি সিজিএস আর এসআই পদ্ধতিতে। এখান থেকে আমাদের হচ্ছে, সরি উল্টা লিখে দিলাম, Sorry, এটাই হবে, নিচেটা লিখে দিলাম। তাহলে এটা আমাদের বলের পরিমাপ আমরা এখান থেকে করতে পেরে গেলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার বলের আমরা পরিমাপ আমরা জানলাম। এবার হচ্ছে ভরবেগ। ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভর এবং বেগ, মানে ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি, এম ভি, এটা হচ্ছে আমাদের ভরবেগ। তাহলে ভরবেগের একক আমরা কি করব, যে বল ছিল মানে বল আর বেগ আমরা গুণ করে দেবো। বলের একক হচ্ছে এম, মানে এম মানে কি, মানে আমরা যদি বলি হচ্ছে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড সেকেন্ড ইনভার্স, এই ইউনিট আমরা বলবো ভরবেগ। তাহলে এই ভরবেগ কোথায় কাজে লাগে, যে কোনো একটা ভারী ট্রাক আর হালকা ট্রাক, যদি কোনো একটা ভারী ট্রাক যায় আর হালকা ট্রাক দুটো যদি একই স্পিডে যায়, দুজনে যদি ব্রেক কষে বা কোথাও যদি ধাক্কা মারে, কি হবে, যে ভারী ট্রাক সে একদম ইম্প্যাক্ট বেশি ফেলবে, কারণ তার ভরের সাথে তার বেগ বেশি রয়েছে। ওই জন্য এম ভি কে গুণ করলে কি হবে, সেটা বেশি হবে, কারণ যার ভর বেশি তার হচ্ছে বেশি বেগে থাকলে তার ইম্প্যাক্ট বেশি হবে। দুটো যদি ঠোকাঠুকি লাগে, খালি গাড়ি উড়ে চলে যাবে আর ভর্তি গাড়ি সেখানেই দাঁড়িয়ে রয়ে যাবে। ঠিক আছে, সিম্পল ব্যাপার, এটা আমরা জানি। হচ্ছে ভরবেগ মানে ভর আর বেগ। এবার হচ্ছে বলের ঘাত। ঘাত মানে হচ্ছে, হ্যাঁ বলো বলো বলো। স্যার ওই এমভি তে যেখানে লিখলেন সেটা ওই কি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স বাই লিখেছেন ওটা? হ্যাঁ, এবার হচ্ছে বাই বাই সেকেন্ড কিলোমিটার মিটার। হ্যাঁ, না 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 সরি, এটা হচ্ছে সিজিএস, এটা সিজিএস, আচ্ছা এটা হচ্ছে এসআই, এটা এসআই। এটা বাই নয়, এটা আসলে জায়গা নেই তো আমি ওই জন্য চাই এটা মুছে দিচ্ছি না, বাই ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সিজিএস ইউনিট আর এটা হচ্ছে এসআই ইউনিট, ঠিক আছে, দুটো এরকম তীর দিয়ে দিচ্ছি ব্যাস। বাই নয়, এটা হচ্ছে আসলে জায়গা কম তো ওই জন্য এটা আমি লিখে দিই। ঠিক আছে। আচ্ছা, বলের ঘাত হচ্ছে বলের ইম্পালস। ইম্পালস কি? বলের ঘাত মানে হচ্ছে কোনো একটা তুমি বস্তু রয়েছে, কোনো একটা বস্তুর ওপর রয়েছে, সেই বস্তুর ওপরে কিছু সময় ধরে একটা স্থির মানের বল কাজ করছে। দেখবে কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে, মানে একটা ফিক্স টাইম ধরো 5 সেকেন্ড ধরো 10 সেকেন্ড ধরো, কিছু সময় ধরে তার উপরে হচ্ছে একটা স্থির মানের বল কাজ করছে, স্থির মানের বল ক্রিয়া করছে। ভালো কথা। তাহলে ক্রিয়া করলে কি হবে, সেই যে বল, যে আমরা বলটা আমরা মানে দিচ্ছি, স্থির মানের একটা বল দিচ্ছি, সেই বল, ঠিক আছে, বল আর তার যে সময়, যত সময় ধরে আমি সেটাকে দিচ্ছি, তার যে গুণফল, সেটাকে আমরা কি বলবো, বলের ঘাত। অর্থাৎ বল ইন্টু সময় হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, মানে কি, ওই যে আমরা কি বলবো, এটা হচ্ছে আমরা বলের ঘাত বলবো। এবার দেখো দুটো জিনিসের পার্থক্য কি, একটা হচ্ছে বলের ঘাত আর একটা হচ্ছে ঘাত বল। একটা হচ্ছে বলের ঘাতের ইংরেজি কি, বলের ঘাত হচ্ছে ইম্পালস অফ ফোর্স, আর এটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, ইম্পালস অফ ফোর্স। আর বলের ঘাত হচ্ছে, ঘাত বলটা কি, ঘাত বল হচ্ছে ইম্পালসিভ ফোর্স। কি পার্থক্য, ইম্পালসিভ ফোর্স কি হচ্ছে, তাহলে বলের ঘাত মানে হচ্ছে, এই যে বলের ঘাত কিছু সময় ধরে, বলের ঘাত আমরা যদি বের করি, ঠিক আছে, তাহলে আমরা দেখব কোনো জিনিসের হচ্ছে বলের ঘাত, সেই বলের ঘাত সেই বস্তুর ভরবেগের পরিবর্তনের সাথে সমান। বলের ঘাত সমান
সেই বস্তুর ভর বেগের পরিবর্তন। ঠিক আছে, আর ঘাত বলটা কি? ঘাত বল হচ্ছে কি, দেখো বলের ঘাতের দুটো ডেফিনেশন বুঝো তাহলে দেখবে দুটোই বলতে পারে। বলের ঘাতে কি হচ্ছে, কোনো বস্তুর উপরে কিছু সময় ধরে একটা স্থির মানের বল যদি কাজ করে তাহলে সেই বল আর সময়ের যে গুণফল সেটাকে আমরা বলবো বলের ঘাত। ওকে, আর ঘাত বল কি? ঘাত বল হচ্ছে কোনো একটা বল হবে, সেটা বৃহৎ মানের বল হবে, একটা বড় বল, বৃহৎ বল হবে, কিন্তু সেটা কাজ করবে অল্প সময়ের জন্য। দুটো পার্থক্য বুঝবে। তাহলে বৃহৎ বল হবে এবং সেটা অল্প সময়ের জন্য বস্তুর উপরে কাজ করলে তাকে বলা হবে ঘাত বল। যেমন খুব ভালো একটা এক্সাম্পল আমাদের কি আছে, যে ক্রিকেট ব্যাট। ক্রিকেট ব্যাটে কি হয়, খুব স্পিডে হচ্ছে শোয়েব আখতার বল করলো, আর এদিকে মহেন্দ্র সিং ধোনি সুন্দর করে টাচ করলো, বল উড়ে চলে গেল 6। ঠিক আছে, তাহলে ক্রিকেট ব্যাটে বল দিয়ে আঘাত, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের ঘাত বল। মানে খুব বৃহৎ বল হলো কিন্তু কম সময়ের জন্য ইম্প্যাক্ট, সেটাকে আমরা বলবো ঘাত বল। আর বলের ঘাতের ক্ষেত্রে কোনো অল্প সময়ের ব্যাপার নেই, যতক্ষণ খুশি সেটা কাজ করতে পারে, কিন্তু সেই বলটা হবে স্থির মানের বল। বলার সময় গুণ করে দেবো, তাহলে আমরা বলের ঘাত পেয়ে যাবো। পার্থক্য বোঝা গেল? ক্লিয়ার হলো? স্যার বলের ঘাতের একটা উদাহরণ দিন, এইটাতে যেমন কোনটা? ভালো করে বোঝা গেল। বলের ঘাত। বলের ঘাতের উদাহরণ কিছু না, সাপোজ ধরো তুমি ধরো কোন একটা গাড়ি যাচ্ছে, দেখো বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। মানে আমি তোমাদের বলছি, সাপোজ তুমি গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, গাড়ি চালাচ্ছ বা কোনো হচ্ছে কোনো মাটি কাটছো বা যে কোনো তুমি একটা গাড়ি চালাচ্ছ, গাড়ির উপরে তুমি কি করছো, 5 নিউটন বল প্রয়োগ করছো এবং গাড়িটা তুমি ধরো হচ্ছে 30 সেকেন্ড ধরে গাড়ি চালিয়েছো। ঠিক আছে, তাহলে তোমার বলের ঘাত কত হলো, 5 নিউটন ইন্টু 30, 5 ইন্টু 30, মানে 150 নিউটন সেকেন্ড হয়ে গেল তোমার বলের ঘাত। বোঝা গেল? এক্ষেত্রে তুমি যে কাজ করছো কিছু সময় ধরে করছো, সেটা তোমার সময়ের কোনো নির্দিষ্ট নেই। তুমি গাড়ি চালাচ্ছ, 5 নিউটন বল দিয়ে গাড়ি চালাচ্ছ, মানে গাড়ির বাইক অ্যাক্সিলারেটর মুড়ে রাখছো করে, এবার সে তুমি 1 ঘন্টা ধরে চালাও না, 10 মিনিট ধরে চালাও না, যতক্ষণ ধরে চালাও, যতটা তুমি ফোর্স দিয়েছো, যতক্ষণ ধরে দিয়েছো, তাদের গুণফল আমাদের বলের ঘাত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? স্থির মানের বল কেন বলছেন? স্থির মানের বল, এই যে 5 নিউটন বলের কথা বলছি, তোমার বলটা ফিক্সড হতে হবে। তুমি যে গাড়ি চালাচ্ছ, আচ্ছা, এই একই স্পিডে তোমাকে গাড়ি চালাতে হবে। তুমি যদি আস্তে মানে চালাও, আমি 30-এ চালাই, 30-এই চালাতে হবে, মানে ওটা স্থির মান হয়ে যাচ্ছে। ওটা স্থির হবে। তুমি যে বলটা দিচ্ছ স্থির মানে, ঠিক আছে, মানে তুমি হয়তো মাটি কাটছো, তুমি হচ্ছে 1 মিনিটে 10 কেজি মাটি কাটবে, তাহলে তোমাকে পরে এরকম করে তুমি 1 ঘন্টা ধরে প্রত্যেক মিনিটে 10 কেজি করেই তোমাকে মাটি কাটতে হবে। তাহলে তোমার কতটা বলের ঘাত হলো, গুণ করবে। ওক্ষেত্রে বল পরিবর্তনটা তোমার করা যাবে না। বল যদি পরিবর্তন করো তাহলে ওটা সাইকেল বাই সাইকেল হতে থাকবে, মানে যে যতটা পর্যন্ত তোমার একই বল ছিল তার সঙ্গে ততটা গুণ হলো, আবার যোগ করতে হবে, যতটা বল ছিল তার সাথে আবার, তাহলে ওটাকে স্টেপ বাই স্টেপ যোগ করে বলের ঘাত বের করতে হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, মানে যতটা হ্যাঁ। সাইকেল একটা কমপ্লিট হবে ততটা আমাদের চলবে। বলো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এবার দেখো ভরবেগ আমরা পড়লাম, এবার দেখো সেই ছোট্ট আমাদের একটা গল্প আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, সে কি ভরবেগের নিত্যতা সূত্র। মনে আছে গল্পটা? ভরবেগের নিত্যতা সূত্র কি বলছিল বাবা? ভরবেগের নিত্যতা সূত্র খুব, এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, মানে এর উপরে সবকিছু ফিজিক্স দাঁড়িয়ে আছে। কিন্তু আজকের দিনে এগুলো সব ফেইল্ড হয়ে যাচ্ছে। আজকের দিনে ফিজিক্স যাহা পড়িয়েছো তাহা ভুল পড়িয়েছো হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, সেটা পরের কথা। মানে তোমরা যতটুকু জানবে সেটা হচ্ছে এতটাই ব্যাপার। তো সায়েন্স এখন অনেক কিছু এগিয়ে গেছে, মানে আমরা যা পড়ি এখন বা আমাদের বই টই যা শেখাচ্ছে সেগুলো অনেকটাই ব্যাক ডেটেড এবং অনেকটাই হচ্ছে কি বলবো, মানে তখনকার এটা ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি সে মনে হয়েছে যেমন কি বলতো, আগে বলেছিল যে এই হয়েছে সেটা, তারপর তো আগে যে বলেছিল যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এবার সেইটা যদি এখনো তোমাদের পড়ায় তোমরা কি বলবে? ভুল। ভুল বলবে কেন? কারণ তোমরা আগে জেনে গেছো, কিন্তু সেটা তো সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে সময় দিয়েছিল, ওটা সেরকম আর কি।
পুরো ফিজিক্স দাঁড়িয়ে আছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম এর উপর দাঁড়িয়ে আছে। মানে কি ব্যাপারটা হচ্ছে, কোনো দুই বা ততোধিক কোনো বস্তু রয়েছে, তারা কিভাবে কাজ করে, তাদের উপরে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে, ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে। এবার দুটো বস্তু যদি মানে দুটো বস্তু যদি একে অপরের সাথে ভরবেগে থাকে, তাহলে কি হবে, তাদের ভরবেগের পরিবর্তন সর্বদা সমান হবে। অর্থাৎ বস্তুগুলোর মোট, আমি বলে দিচ্ছি, মোট ভরবেগের পরিবর্তন সর্বদা স্থির হবে। কিন্তু একটা কন্ডিশন এখানে আছে, কি, যে বাইরে থেকে কেউ কাউকে ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে। মানে বাইরে, এই যে বললাম যে ঘরের লোক কতক্ষণ ঠিক থাকবে, যতক্ষণ না বাইরে থেকে কেউ ডিস্টার্ব করে, সেরকম ব্যাপার। তো বাইরে থেকে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কিছু দেয়া যাবে না, ঠিক আছে, বাইরে থেকে কেউ যেন কোনো ডিস্টার্ব না করে। তাহলে কি হবে, মানে দুজনের মধ্যে ঝামেলা সবসময় ঠিক থাকবে। মানে এ তাকে একবার পিটবে, সে তাকে একবার পিটবে, কিন্তু মিটে যাবে। কিন্তু যদি বাইরে থেকে কিছু অ্যাটাক করে, তখন সেটা গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। পুরো সুন্দর ভরবেগের নিত্যতা সূত্র, কোনোদিন ভুলবে না, ভুলার কোনো চান্স নেই, ঠিক আছে, কারণ প্রত্যেক ঘরে ঘরে একই অবস্থা। তো সিম্পলি এটা কিভাবে আমরা বের করি, একটা বস্তু, সেটা ধরো প্রথমে m1 ভর, একটা বস্তু, তার প্রাথমিক বেগ ছিল u1, ভালো কথা। এবার সেই বস্তুটা কিছুক্ষণ পরে u1 বেগ থেকে তার বেগ হয়ে গেছে v1, u1 প্রাথমিক বেগ, তার অন্তিম বেগ হয়েছে v1, ভালো কথা। তাহলে আরো একটা ছিল m2 বস্তু, তার প্রথমে বেগ ছিল u2, কিন্তু কিছুক্ষণ পরে তার বেগ হলো v2। এবার এরা হচ্ছে দুজন ব্যাপার, ঠিক আছে, মানে বুঝে গেছে ব্যাপার, আর বেশি ডিটেলসে বলবো না। এবার ল অফ কনজারভেশন অফ নেচার বলছে কি, যে m1 প্লাস u1 প্লাস m2 প্লাস u2, মানে এদের প্রথমের যা গল্প ছিল, এদের দুজনের যা কেমিস্ট্রি ছিল, পরেও সেই কেমিস্ট্রি একই থাকবে, মানে m1 প্লাস v1 প্লাস m2 প্লাস v2, ঠিক আছে। এবার বলবেন স্যার এর কোথায় কাজে লাগে, এটা তো স্যার আপনি ঘরের হোম সায়েন্সের কথা বলে দিলেন, ফিজিক্সে কোথায় কাজে লাগবে? ফিজিক্সে কাজে লাগবে যখন ওই যে গুলি ছুঁড়ো, ঠিক আছে, গুলি মারবে, ঢাই করে গুলি মারবে, পিছন দিকে চলে আসবে। দেখবে ভিডিও টিডিও দেখবে, যে পাকিস্তানের সেনারা, সেই দেখবে যে বোম মারলো, পিছন দিকে উড়ে কোথায় উড়ে চলে গেল, আর ভারতীয় সেনারা যেখান থেকে বড় রকেট লঞ্চার মারলো সেখানেই দাঁড়িয়ে রইল। দেখবে, এগুলো দেখতে পাও তো, ফেসবুকে দেখো নি এগুলো? দেখো নি না? হ্যাঁ স্যার। ব্যাস সেরকম দেখো, খুব সুন্দর সুন্দর মজা লাগে, সেরকম সেগুলো এখানে। মানে তুমি যদি কোনো একটা গুলি ছোড়ো বা কামান থেকে কোনো গুলি ছোড়ো, কি হবে, পেছন দিকে সেটা সরে আসবে। সেটা সবচেয়ে ভালো এক্সাম্পল আমাদের ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ওই সময় তুমি যদি ভালো করে ধরে না রাখো, তোমার মানে কাঁধে একটা ফিক্স করে রেখেছো, লুজ ভাবে রেখেছো, ধাক্কাটা এমন ঝেটাক করে মারবে বন্দুকে, তোমার কাঁধ ফেটে যাবে, ঠিক আছে। এবার ল অফ কনজারভেশনের জন্য আরো একটা ভালো এক্সাম্পল কি, তুমি চেয়ারে বসে আছো, চেয়ারে বসে তুমি কখনো চেয়ার তুলতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, তুলতে পারবে কোথায়, মার্ভেলের সিনেমায় তুলতে পারবে। একটা মার্ভেলের সিনেমা বেরিয়েছিল এজ অফ আল্ট্রনে, ঠিক আছে, কেউ যদি দেখে থাকো মার্ভেলের সিনেমা, সুন্দর ঝাঁকা যাবে। সে ক্যাপ্টেন আমেরিকা বাইক নিয়ে যাচ্ছে, যেতে যেতে সামনে থেকে একজন বোনকে গুলি মারতে যাবে, সে বাইক চালাচ্ছিল, সে বাইক চালাতে চালাতে বাইকটা মানে মাথায় তুলে ফিকিয়ে দিল। এ কি করে ব্যাপার, মানে ওখানে ফিজিক্স ফেল হয়ে যাবে। মানে সিনেমাতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কোনোদিন পসিবল না। মানে তুমি গাড়ি চালাতে চালাতে, সে গাড়ি কখনো ছুঁড়ে মারতে, সে তুমি সাইকেলই চালাও, সাইকেল চালাতে চালাতে তুমি কখনো সাইকেল ছুঁড়ে মারতে পারবে না, ঠিক আছে। সেরকম চেয়ারে বসে থেকে তুমি মানে চেয়ারটাকে তুলতে পারবে না, ঠিক আছে, কারণ চেয়ারের উপরে তুমি যে ক্রিয়া করছো, চেয়ার যে বাইরে তার প্রতিক্রিয়া দিচ্ছে, দুটো কিন্তু সমান হয়, ফলে ভরবেগ শূন্য হয়। এই কারণে তুমি কিন্তু যে জিনিসের উপরে বসে আছো, তার উপরে কিন্তু এক্সট্রা করে কোনো বল প্রয়োগ তুমি করতে পারবে না, কারণ দুজনে ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে। চেয়ার ক্রিয়া করছে নিচের দিকে, আর উপর দিকে চেয়ারের বিরুদ্ধে প্রতিক্রিয়া, দুজনে সমান এবং বিপরীতমুখী, এই কারণে চেয়ারটা ফিক্সড হয়ে বসে আছে। কি বললাম, বোঝা গেল না গেল না? মনে থাকবে? আচ্ছা, ভরবেগ সমান হয়ে রয়েছে। হ্যাঁ স্যার। একদম ভরবেগ সমান আছে। দেখো কোথাও যেন না ভুলো, ঠিক আছে, এইসব জিনিস মনে রাখবে, সুন্দর করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ব্যাস ঝাকাস। ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে সুন্দরভাবে আমাদের ভরবেগ তো শিখে গেল, এবার যাই দেখি একটু ধাক্কা ধাক্কি করতে হবে।
একটু সংঘর্ষ তো করতে হবে, না হলে কি করে হবে। এবার আসবে আমাদের সংঘর্ষ। সংঘর্ষ কি? প্রথম হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক। বাংলায় লিখতে হবে, খুব কষ্টকর ব্যাপার। অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে যেটাকে আমরা বলি ইলাস্টিক কলিশন। ইলাস্টিক মানে ওই যে গার্ডার, টুইং করে টানলে আবার ঘুরে চলে গেল, দ্যাট ইজ কল্ড ইলাস্টিক, দ্যাট ইজ কল্ড ইলাস্টিসিটি। মানে এগুলো আবার সেই পুনরায় সেই জায়গায় ফিরে এলো, দ্যাট ইজ কল্ড ইলাস্টিসিটি। কেন? কারণ তার সেখানে কোনো পরিবর্তন হয় না। তো বেশি টানলে ছিঁড়ে যাবে, বেশি দিন রয়ে গেলে গলে যাবে, সেগুলো আলাদা কথা। আর ইন ইলাস্টিক মানে এখানে কি হবে, আর তার যে পরিবর্তন রয়েছে সেটা কিন্তু আর পরিবর্তন হবে না। এক্সাম্পল দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দেখো, স্থিতি, এই জায়গায় কিন্তু আমরা ইলাস্টিসিটি আলোচনা করছি না, এখানে আলোচনা করছি সংঘর্ষ সম্পর্কে। কলিশন মানে দুজনের কাছে ধাক্কা লেগে গেল, দুটো গাড়ি এলো, ঢাই করে ধাক্কা লেগে গেল। মানে স্থিতিশক্তির ক্ষেত্রে যদি ইলাস্টিক কলিশন হয়, সেই জায়গায় কি হবে, যে কোনো একটা গাড়ি হয়তো গতিশীল অবস্থায় ছিল, তার একটা গতি শক্তি থাকবে, ঠিক আছে, কোন একটা যে মোট গতি শক্তি আর তার যে মোট ভরবেগ যদি একই থাকে, তার যে মোট গতি শক্তি, লিখে রাখবে যে সংঘর্ষে কোনো বস্তুর মোট গতি শক্তি আর মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। মোট গতি শক্তি আর মোট ভরবেগ যদি অপরিবর্তিত থাকে, তখন তাকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কখন হবে? যেখানে কিছু গতিশক্তি বিনাশ হবে, গতিশক্তি বিনাশ হবে, কিন্তু মনে রাখবে গতিশক্তি বিনাশ হবে কিন্তু তার ভরবেগ কিন্তু অপরিবর্তিত থাকবে। মনে রাখবে ভরবেগ কিন্তু বাবু কখনো পরিবর্তন হয় না, কারণ আমরা প্রথমেই পড়ে নিয়েছি ভরবেগের নিত্যতা শক্তি। কখনোই ভরবেগ বাবু পরিবর্তন হবে না। কিন্তু কথা কি আছে, বাইরের লোককে ঢুকতে দেওয়া যাবে না, ঠিক আছে, বাইরের লোক ঢুকে গেলেই গন্ডগোল শেষ, ঠিক আছে। ভরবেগ অপরিবর্তিত থাকবে, গতিশক্তির বিনাশ হবে। তাহলে দেখো, সমস্ত যে সংঘর্ষ হয় সেগুলো অস্থিতিস্থাপকই হয়। যে কোনো দুটো জিনিস ঠুকবে, ধাক্কা লাগবে, সবসময় সেটা অস্থিতিস্থাপকই হবে। কেন? কারণ যেই জায়গায় তাদের ধাক্কা লাগছে সেই জায়গায় কিছুটা হলেও হিট জেনারেট হয়, মানে গরম হয়, আর সেই গরমে কিছুটা শক্তি লস, পরিবর্তিত হয়। শক্তি কখনো সৃষ্টি করা যায় না বা বিনাশ করা যায় না, এটা ঠিক আছে, কিন্তু শক্তি পরিবর্তিত হয়। ফলে একটা শক্তি আরেকটা শক্তিতে সম্পূর্ণ পরিবর্তন হয় না, কিছু শক্তির লস হয় বা ক্ষতি হয়ে যায়। বুঝতে পারলাম দুটো সংঘর্ষের পার্থক্য? এবার সিম্পলি এখানে মনে রাখবে একটা এমসিকিউ আসবে, যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্ক কত, আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্ক কত। যদি স্থিতিস্থাপক হয় সংঘর্ষ গুণাঙ্ক 1 হবে, আর যদি অস্থিতিস্থাপক হয় তাহলে সংঘর্ষ গুণাঙ্ক 0 হবে। ঠিক আছে, ব্যাস এইটুকু মাথায় রাখলেই। ডান। এবার আমরা বলের পরিমাপে যাব, ম্যাথমেটিক্যালি এবার ভরের পরিমাপে যাব। যদি ক্লিয়ার করো এখানে তাহলে এগো বলের পরিমাপ। স্থিতিস্থাপকে 1 হবে আর অস্থিতিস্থাপকে 0 হবে তো? একদম, স্থিতিস্থাপক এই যে কালার দিয়েছি, স্থিতিস্থাপকের সংঘর্ষ গুণাঙ্ক 1 হবে আর অস্থিতিস্থাপকে 0। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, বোঝা যাচ্ছে আশা করি। এবার দেখো, এবার আমরা নিউটনের গতিসূত্র অনুযায়ী আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে বলের পরিমাপ। বলের পরিমাপ, তাহলে বলের পরিমাপ কি আমরা একটু আগেই পড়লাম। বলের পরিমাপ মানে হচ্ছে কি, পি ইজ ইকাল টু কি, এম এফ। এটা আমরা পড়েছি। এবারের প্রমাণ আছে, প্রমাণ তোমরা জানো না জানো না? যদি জানো খুব ভালো, যদি না জানো জানার দরকার নেই, কেন পরীক্ষায় পড়বে না। ঠিক আছে, শুধু একটু লিখে দিচ্ছি, শুধু এই কথাটাই মনে রাখবে, পি ইজ ইকাল টু এম এফ। যদি মনে না আসে একটু বেশি করে জানবো তাহলে জানো, কোনো সমস্যা নেই। বল সমান কি, ভর ইন্টু ত্বরণ, সেখানে এম ইন্টু এফ। এবার এফ মানে কি, এফ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এবার এখানে এম গুণ করে দিবে এম এফ,
মানে এমভি, এম মানে হচ্ছে এমভি মাইনাস এম ইউ বাই টি। এবার দেখো এমভি আর এম ইউটা কি, এম ইউ হচ্ছে প্রাথমিক গতি মানে ভরবেগ, আর এমভি হচ্ছে অন্তিম ভরবেগ। তাহলে টি দিয়ে ভাগ করা হচ্ছে কি, তাহলে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে পাচ্ছি যে ভরবেগের পরিবর্তনের হার। বুঝতে পারলাম না পারলাম নি বলো, না একটু বলতে হবে? হ্যাঁ স্যার বুঝলাম। বুঝতে পেরেছো? ভরবেগের পরিবর্তনের হার মানেই হচ্ছে বলের পরিমাপ। বোঝা গেছে না বোঝা যায়নি? না একটু ভাঙফোড় করে বলতে হবে আমাকে? বললে বলে দেবো, আমার কোনো সমস্যা নেই। যদি বলো না সে ঢুকেনি কিছু মাথায়, তাহলে ভেঙে বলবো। বলবো, বলতে হবে? না স্যার ঢুকেছে। ব্যাস ব্যাস, যদি না ঢুকে অবশ্যই বলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বলের একক আমরা একটু পড়ে নিয়েছি। আচ্ছা, মনে রাখবে বলের দু ধরনের একক হয়, একটা হয় পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। বলের পরম একক হয় আর অভিকর্ষীয় একক। পরম একক মানে যেটা ওই যে বললাম সিজিএস হয় আর এসআই হয়, আর অভিকর্ষীয় এককের মধ্যেও এসআই হয় আর সিজিএস, দু ধরনের হয়। তাহলে পরম এককের সিজিএস আমরা একটু আগেই বললাম ডাইন, আর এসআইতে হয় নিউটন, আর অভিকর্ষ একক এসআইতে হয় কিলোগ্রাম ভার, আর সিজিএস এ হয় গ্রাম ভার। ঠিক আছে? আর রিলেশন আমরা জানি এক ডাইন এক নিউটন সমান 10⁻⁷ ডাইন। 10⁻⁷ ডাইন। 1 নিউটন সমান 10⁻⁷ ডাইন। আর এখানে যদি বলি 1 কিলোগ্রাম ভার সমান 9.81 নিউটন, এই ফর্মুলা গুলো কাজে লাগে। আর যদি বলা হয় 1 গ্রাম ভার সমান 981 ডাইন, আর এটা সিজিএস আর এসআই রিলেশন কাজে লাগতে পারে বিভিন্ন জায়গায়। ওকে, বলো ক্লিয়ার হলে বলবে। সরি, একটু ভুল বলেছিলাম, 1 নিউটন সমান 10⁵ ডাইন। সরি, 1 নিউটন সমান 10⁵ ডাইন। আগেও একটা লিখেছিলাম, কোথায় একটা আমার মনে হচ্ছিল, কোথায় লিখেছিল, এই যে এইখানটা 1 নিউটন সমান 10⁵ ডাইন করবে। 1 নিউটন সমান 10⁵ ডাইন, 7 না 5। আচ্ছা, আর এফপিএস পদ্ধতি হয়, এফপিএস পদ্ধতিতে আমরা জানি তো পাউন্ড হয়, পাউন্ড ডাল হয়। ঠিক আছে, এফপিএস এ পাউন্ড ডাল হয়, লাগে না। বল, বলো তাহলে অঙ্ক বলবো এবার। হ্যাঁ স্যার। ওকে, চলো এবার আমি দুটো অঙ্ক বলি, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, বল। সহজ অঙ্ক একটা জিজ্ঞেস করি, সহজ অঙ্ক একটা বলছি। বলছে বলছে একটা বস্তু রয়েছে 1.5 কেজি ভর, 1.5 কেজি ভরের একটা বস্তু রয়েছে। সেই বস্তুটা কি হচ্ছে 10 মিটার/সেকেন্ড সমবেগে চলছে। ঠিক আছে, বলছে এর উপরে তুমি কত বল প্রয়োগ করলে, এর উপরে তুমি কত বল প্রয়োগ করলে 3 সেকেন্ড পরে, এর উপরে তুমি কত বল প্রয়োগ করলে 3 সেকেন্ড পরে বস্তুর বেগ হবে 25 মিটার/সেকেন্ড। কোশ্চেন লিখতে পেরেছো?
একটা বস্তু 1.5 কেজির একটা বস্তু যেটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে, সেই বস্তুর উপরে কত বল প্রয়োগ করলে 3 সেকেন্ড পরে সেই বস্তুর গতিবেগ হবে 25 মিটার পার সেকেন্ড? বলো কি হবে উত্তর? ভাবতে হবে একটু, না ভাবলে অঙ্ক হবে না। ম্যাথমেটিক্যালি কিছু অঙ্ক থাকবে, অবশ্যই থাকবে। স্যার পি ইকুয়াল টু এম এফ দিয়েই হবে? বলো। পি ইকুয়াল টু এম এফ এই ফর্মুলাটা দিয়ে হবে, মানে ভি মাইনাস হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। বলো কি হবে? এবার একটা অঙ্ক করতে দিলাম, করা উচিত। কঠিন জিনিস না, খুব সহজই জিনিস আছে বাবা। তাহলে আমাদের এখানে চাই কি বলো? আমাদের এখানে চাই কি বলো, কি চাই পি আমাদের? পি তো পি তো বল চাই, পি চাই, ভেরি গুড। তাহলে পি চাই, পি পেতে গেলে আমাদের কি কি দরকার? পি সমান সমান এম এফ। এম এম এফ। এর। তাহলে আছে আমাদের কাছে কি? আমাদের আমাদের কাছে কাছে ভি আছে, ইউ আছে, আর টি আছে। তাহলে এম তো আছে না? এম নেই? এমও আছে, এম 1.5 1.5। আছে, এফ আছে। এফ আমরা বের করতে জানি, এফ এর ফর্মুলা কি? ভি এফ মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি। ভেরি গুড। তাহলে 1.5 ইন্টু ভি কত? 25। ভি 25। ইউ 10, টি কত? 3। 3। ব্যাস, 3। তাহলে কত হচ্ছে উত্তর? তাহলে 25 1.5 মানে মাইনাস 10 15 মানে 10, 15। 15 3 কত হচ্ছে? 3 5 15, 5 2 10, 5 3 15। তাহলে কত হচ্ছে? 15/2 মানে 7.5। কত নিউটন? খুব কঠিন ছিল বাবা। কঠিন কি? তোমরা অঙ্কটা মানে কি বলতো, সেই খেয়াল করছো না, তোমরা অঙ্কটাকে খেয়াল করছো না। বলছে বল কত, বল তো বল বের করতে বলেছে। বল মানে তো আমরা জানি এম ইন্টু এফ ইজিক্যাল টু এম এফ, বল ইন্টু ত্বরণ। এম এফ বুঝলাম, এম এফ আমরা বের করবো। এম এফ এর মধ্যে কি কি দরকার? এম আমরা জানি 1.5, এফ আমরা বের করে ফেলবো, ব্যাস গল্প শেষ হয়ে গেল। 7.5 নিউটন। বল। হলো তো? বোঝা গেল না? গেল না? হ্যাঁ স্যার।
তাহলে আরেকটা অঙ্ক দিচ্ছি, লাস্ট, আজকে লাস্ট অঙ্ক করো, ঠিক আছে? সহজ অঙ্ক। এবং অঙ্ক এভাবে না করলে, প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক খুব সমস্যা, আমরা বুঝতে পারবেন। দেখো কি বলছে, দেখো সিম্পল একটা অঙ্ক আছে। বলছে একটা বস্তু বেগ বলছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড। একটা বস্তু 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আছে। আরো একটা বস্তু সেটা হচ্ছে 80 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আছে। দুটো বস্তু, একটা 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আছে, আর একটা 80 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আছে। বলছে যে এদের ভর বেগ সমান। এদের বলছে ভর বেগ সমান, খুব ভালো কথা, এদের ভর বেগ সমান বলছে। এবং বলছে যে এদের উপরে যে প্রযুক্ত বল, সে প্রযুক্ত বলও সমান। ভরবেগও সমান, প্রযুক্ত বলও সমান, খুব ভালো কথা। তাহলে তাদের ত্বরণের অনুপাত কত? বলো। বলো, এটা বলা উচিত। হবে না? 25 কত হবে বলো, বলো বলো কি হবে, উত্তর বলো। এত ভাবতে হচ্ছে কেন বাবা? ভাবার তো কিছুই নেই। ভরবেগ সমান বলছে, প্রথম বস্তুটা মনে করলাম সাপোজ ধরো এ, দ্বিতীয়টা বস্তুটা মনে করলাম বি। তাহলে এদের ভরবেগ মানে কত? ভরবেগ মানে তাদের ভর এবং তাদের বেগ। তাহলে ভর আমি মনে করলাম, এদের ভরবেগ বলে দিচ্ছে সমান, কোনো অসুবিধা নেই। মনে করলাম এর ভর আর এদের উপর বল সমান। 5:8 ত্বরণ হবে। একদম সিম্পলি 5:8 দেখে বোঝা যাচ্ছে 5:8 5:8। কারণ তাদের ভরবেগ যদি সমান হয়, বল যদি সমান হয়, তাহলে ত্বরণের অনুপাত কি হবে? পি ইজিক্যাল টু এম এফ, তো সুন্দর ব্যাপার, তাই না? তাহলে পি যদি সমান হয়ে যায়, তাহলে এম যদি এম আমরা পেয়ে গেল, এম এর সমান কোনো ব্যাপারই না, বল আমাদের সমান, সিম্পলি আমাদের 5:8। এবার কোনো অঙ্ক ছিল? শুধু এইটুকুতেই তোমাদের কঠিন লেগে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে জিনিস কিন্তু কঠিন নয়, তোমরা ভাবছো কঠিন, সেই জন্য কঠিন লাগছে। ওটা ওই ভর ইন্টু ত্বরণ দিয়ে করে ভাবছিলাম। হুম, তাই না? খুব সহজ ব্যাপারটা ছিল। তাহলে মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা করলাম, ঠিক আছে? আমি পরের দিন এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ করাবো, ঠিক আছে? এমসিকিউ আমাদের হবে। আর তাহলে এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট। এরপরে আমরা হচ্ছে স্থিতিস্থাপকতা আমি পড়িয়ে দিয়েছি, স্থিতিস্থাপকতাটা আমরা আমি বলে দিলাম আজকে। আমাদের স্থিতিস্থাপকতাটা, ইলাস্টিসিটিটা আমি বলে দিয়েছি। স্যার এখনো নিউটনের তৃতীয় গতিসূত্রটা বাকি আছে তো। নিউটনের তৃতীয় গতিসূত্র তার কি আছে? নিউটনের ঘর্ষণ তৃতীয় আছে, গতিসূত্র, স্থিত ঘর্ষণ আছে। হ্যাঁ ঘর্ষণ আছে তো, ফ্রিকশন আছে তো, ফ্রিকশন আমি আলাদা করে বলেছি তো, তোমার কোথায় গেল? এই যে ঘর্ষণের স্থিতিস্থাপকতা, ঘর্ষণটা আছে তো, এটা আমি পরের দিন পড়াবো তো। ফ্রিকশন আমি পরের দিন পড়াবো। ফ্রিকশন অবশ্যই বাবা, ফ্রিকশন তো আছে, ফ্রিকশন আমরা পড়বো তো। ফ্রিকশন আমরা ঘর্ষণটা আলাদাভাবে পড়বো, ঘর্ষণের ফলে কি হয় না হয়, ঘর্ষণটা আমি পড়াবো। এর মধ্যে সীমান্ত ঘর্ষণ, চল ঘর্ষণ, ঘর্ষণ থেকে কিছু অঙ্ক থাকবে,
ঘর্ষণের ফল কি হয় সেটা আমি আলাদা করে বলবো। এর সাথে সেই তোমার হচ্ছে ওই যে পীড়ন আছে, ঠিক আছে, পীড়ন, তারপরে তোমার হচ্ছে বলো বিকৃতি, ঠিক আছে, সেই ইয়ং গুণাঙ্ক, এগুলো Young পরের দিন গুণাঙ্ক। আমি বলবো। এটা আমাদের পরের দিনে হবে, এমসিকিউ করাবো, তার সাথে সাথে এই জিনিসগুলো আমি পরের দিন পড়াবো, ঠিক আছে। আর তারপরে যদি ওটা হয়ে যায় তাহলে আমরা তারপরে কার্যক্ষমতা আর শক্তির দিকে যাবো। তাহলে আমাদের বাকি ঘর্ষণটা বাকি রইলাম, ঠিক আছে। এটা এইটা মুছতে যাচ্ছি, এটা চলে গেল। তাহলে পরের দিন যেটা পড়ালাম সেটা তোমরা একটু ভালো করে পড়বে, আমি এমসিকিউ করাবো। তাহলে পরের দিন ঘর্ষণ আমরা পড়বো, তারপরে আমরা কার্যক্ষমতা শক্তি, এই দুটো আমাদের নেক্সট দিন পড়া হবে। এমসিকিউ হবে, তারপরে এই টপিকটা পড়া, ওকে।